স্বাগতম সবাইকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় যেটা রয়েছে পারিপার্শ্বিক ঘটনা এবং বিভিন্ন ঘটনা যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা সেই চ্যাপ্টারটার ফার্স্ট লেকচার নিয়ে আসছি। তো দেখো, আজকে আমরা ফার্স্ট লেকচারে কি কি শিখবো ভাইয়া। আমরা আজকে তিনটে টপিক শিখবো ফার্স্ট লেকচারে। খুব অল্প সময়ের মধ্যে তোমাকে আমি কভার করে দিব, ঠিক আছে? তাহলে চলো কথা হবে, আমরা আজকে ক্লাসটা শুরু করছি। ওকে, প্রথমে দেখো আমাদের গলন ও স্ফুটন, আমাদের ফার্স্ট যে টপিকটা, সরি, আমাদের যে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে কি গলন ও স্ফুটন, ঠিক আছে? স্ফুটন, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি বাস্তব চিত্র যদি একটু খেয়াল করে দেখি, আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন বস্তুর পদার্থে কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে বলতো, পরিবর্তন হচ্ছে। সেই ধারাবাহিকতায় যখন আমরা গলন এবং স্ফুটন একটু বোঝার চেষ্টা করব, তুমি সিম্পল ভাবে একটা চিন্তা করে দেখো। ধরো এটা একটা কঠিন একটা বস্তু, ঠিক আছে? কঠিন একটা বস্তু। এখন ধরো কঠিন একটা বস্তুকে ধরে নিলাম, এটা হচ্ছে বরফ। কি বলতো, এটা হচ্ছে এখন বরফ। জাস্ট আগে আমি তোমাদেরকে এই গলন মানে বলতে আসলে কি বোঝায় সেটা দেখো। গলন স্বাভাবিকভাবে তুমি জাস্ট একটু স্বাভাবিক চিন্তা করে দেখো তো, গলন মানে কি আসতেছে? নিশ্চয়ই গলা, ঠিক আছে? বা গলতে শুরু করা, ঠিক আছে? গলতে শুরু করা কোনো কিছু, তার মানে সে পূর্বে যেমন ছিল তাপ প্রয়োগের ফলে সে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, রাইট? যেমন এটা হচ্ছে বরফ। এখন বরফের মধ্যে যদি আমি এখন হিট প্রদান করি, তাপ যদি প্রদান করি, এই বরফটাকে যদি আমি তাপ প্রদান করি, তাহলে দেখো তো এই বরফটা গলতে শুরু করবে কিনা, এই বরফটা গলতে শুরু করবে কিনা। যেহেতু বরফটা গলতে শুরু করবে, তার মানে বরফের গলন, তার মানে কোনো বস্তু গলতে শুরু হওয়া বা গলে যাওয়া, ঠিক আছে? কোনো বস্তু তার পূর্বে অবস্থা থেকে গলে যাওয়া, অর্থাৎ গলতে শুরু করা। এখন বরফটা গলে গিয়ে কি হবে বলতো? নিশ্চয়ই পানিতে পরিণত হবে। পানিতে কি হবে? পানিতে সে পরিণত হবে। এখন এই যে বরফটা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের একটা কি বলতো, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস বরফ। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার একটা ওয়াটারে যাবে, মানে ওয়াটার পানিতে যাবে, ঠিক আছে? সরাসরি কিন্তু বরফটা একদম পানিতে রূপান্তরিত হয় না, আগে একদম বরফ থেকে শুরুর পর্যায়ে যে পানিটা আছে সেই পর্যায়ে যায় কিন্তু, বুঝছো? এটা তার মানে কোনো কিছু গলতে শুরু হওয়া, মানে আমরা সেটা হচ্ছে কি বুঝি, গলন। আর কোনো বস্তুকে কোনো বস্তুকে গলাতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা গলনাঙ্ক বলি, দিয়ে দেবো তোমাদের 9, ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন। এখন স্ফুটন মানে কি? এখন দেখো পানি, ধরো মনে করো এটা হচ্ছে একটা পানির ফোঁটা, এটা হচ্ছে একটা পানির ফোঁটা, একটা ধরো পানির ফোঁটা। এই পানিটাকে ফুটাতে কি বলতো, ফুটাতে মানে ফুটন্ত, ফুটন্ত করতে, মানে ফুটন্ত অবস্থায় করতে, ফুটন্ত অবস্থায় করতে তোমার কিসের প্রয়োজন হবে? নিশ্চয়ই সেটা, এটা তো তাপের প্রয়োজন হবে। তুমি জাস্ট এটা চিন্তা করে দেখো, কোন একটা তরল পদার্থকে ফুটন্ত করতে আমার যে তাপের প্রয়োজন হচ্ছে, ওটাই হচ্ছে আমাকে স্ফুটন। মানে ফুটাতে আমার যে তাপের প্রয়োজন হচ্ছে বা যেটা হবে, যে পর্যায়টা হবে, সেটা হচ্ছে কি বলতো, আমার ফুটন্ত হচ্ছে, রাইট? ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসলে এগুলো তো আমরা বুঝতে পারছি। এখন এক্ষেত্রে তোমাদের বইয়ে কিন্তু দুটি পরিবর্তনের কথা বলেছে। দুটি কিসের কথা বলছে বলো তো? পরিবর্তনের কথা বলেছে। আমি জাস্ট লিখে দেখাই, পরিবর্তন, পরিবর্তন। তোমাদের বইয়ে দুটি পরিবর্তনের কথা বলেছে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। খেয়াল করো, ভৌত, ভৌত পরিবর্তন। ভাইয়া ভৌত পরিবর্তনটা কি? যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া দেখো তো, এই যে বরফটা গলে গিয়ে পানিতে রূপান্তরিত হয়েছে না, কিন্তু এই বরফটা আগে ছিল পানির কিন্তু একটা কি, পানির বরফ ছিল কিনা বলতো? যে আমরা যে বরফ ফ্রিজে রেখে বরফ যে রূপান্তরিত করতে পারি, এটা কিন্তু আগে কি ছিল বলতো? এই পানি দিয়ে, পানি দিয়ে কিন্তু আমি বরফটা তৈরি করতে পারছি।
তার মানে বরফকে তাপ দিয়ে গলালেও পানি পাচ্ছি, তো পানিটাকে জমানোর ফলেও আমি কি পাচ্ছি বলতো, বরফ পাচ্ছি। তাহলে দ্যাটস মিন এটা কি না, তার মানে দেখো তো আইস থেকে বোঝা যাচ্ছে ওয়াটারে, আবার ওয়াটারকে কি করতে পারে বলতো, আবার ওয়াটার থেকে আইসকে রূপান্তর করতে পারতেছি। অর্থাৎ তার অবস্থাটা পরিবর্তন হচ্ছে, কিন্তু মেইন যে পদার্থটা পানিটা, মানে এটা তো পানি দিয়ে তৈরি হচ্ছে, বরফ তো পানি দিয়ে তৈরি হয় তাই না, জাস্ট তার অবস্থাটা পরিবর্তন হচ্ছে। বরফ ছিল আবার পানিতে রূপান্তর হচ্ছে, আবার আমি জমিয়েছি পানি থেকে আবার বরফে পরিণত হচ্ছে। এটা হলো ভৌত পরিবর্তন, মানে অর্থাৎ বাহ্যিক পরিবর্তনটা হচ্ছে। এখন আসো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক 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 পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তনটা কি? যে প্রক্রিয়ার ফলে, দেখো, যে প্রক্রিয়ার ফলে নতুন একটি ভিন্নধর্মী, তার আকার আকৃতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে, তার আকার আকৃতি সবকিছু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে সে ভিন্ন একটা ধর্মীতে কি হবে, পরিণত হবে। তার মানে ভিন্ন একটা ধর্মী, ভিন্ন পদার্থ, ভিন্ন একটি পদার্থতে সে কি হবে বলতো, পরিণত হবে। এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক কি বলতো, পরিবর্তন। যেমন আমরা বলতে পারি লোহা, ঠিক আছে, লোহা যখন পানির স্পর্শে আসে তখন সে মরিচায় পরিণত হয়। কিসে পরিণত বলতো, মরিচায় পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে লোহার রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ একটা পদার্থ থেকে সে অন্য আরেকটি ভিন্ন পদার্থে কি হতে পারে, পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলতো, রাসায়নিক পরিবর্তন বলে থাকি। তো আশা করছি গলন, স্ফুটন এবং পরিবর্তন এটা আমরা খুবই বুঝতে পেরেছি, এবং তোমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে বলতো, বইটা পড়তে হবে, ঠিক আছে, বই পড়তে হবে। আমি তো জাস্ট তোমার বই পড়ার সহায়ক হিসেবে বলে দিচ্ছি, নাহলে আমি কিন্তু বই থেকে তোমাদেরকে পড়াতাম। তোমরা অনেকে বলছো যে ভাই আমাদেরকে এরকম ছোট ছোট টপিকের আকারে ক্লাস দেন। ঠিক আছে, ওকে, জাস্ট ওয়েট করো। আচ্ছা, এখন দেখাই তোমাদেরকে। এখন আমরা দেখব আমাদের আমাদের এই পাঠটুকু শেষ। এখন আমরা দেখব ধাতু কয়, কি কয় দেখবো বলতো, ধাতু কয় কিনা আছে কি। আচ্ছা, আমি একটু দেখি ক্যাপচার হচ্ছে কিনা। এখন আমরা দেখব ধাতু কয়, এগুলো মুছে ফেলতেছি না যাতে সবকিছু একসাথে থাকে। ধাতু ক্ষয়। আচ্ছা, তোমাদের ধাতু ক্ষয়ে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে, খেয়াল করো, আমি যদিও এখানে লিখে রেখেছি। ধাতু ক্ষয়ের বলতে বোঝায় কোন একটা বস্তু আস্তে আস্তে ধীরে ধীরে কি হতে থাকে, উম ধ্বংসের মুখে হয়ে থাকে। সেই ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখো, যখন লোহার সাথে পানি, ঠিক আছে, লোহা লোহা যখন ধীরে ধীরে পানির সাথে সংস্পর্শ হবে, ঠিক আছে, কার সাথে বলতো, পানির সাথে সংস্পর্শ হবে, কিসে থাকা, বাতাসে অক্সিজেনে থাকা, ঠিক আছে, সে কিসে পরিণত হবে বলতো, সে পরিণত হবে ফেরিক অক্সাইডে, ফেরিক অক্সাইডে সে পরিণত হবে। সেক্ষেত্রে দেখো ফেরিক অক্সাইড অতিরি এন সংখ্যক পানি, এন সংখ্যক কি হবে, এটাকে বলা হয় ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। খেয়াল করো, যখন আমি একটা লোহাকে বা টিন, পেরেক, এগুলোকে যখন আমি বাহিরে রাখবো, কোথায় রাখবো বলতো, এই লোহাটাকে যখন আমি বাহিরে রাখবো, বাড়ির বাইরে রাখবো, এ কি করবে, অক্সিজেনে বাইরে থাকা অক্সিজেন এবং পানির সংস্পর্শে সেই ফেরিক অক্সাইডে পরিণত হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে, যেমন একটা পুরাতন বাড়িতে যখন হচ্ছে মানুষজন একদম থাকেই না, তখন দেখবে সেখানকার দরজা জানালাতে সবকিছুতে কি পড়ে, মরিচিকা পড়ে, মরিচা, কি বলা হয় এটাকে, মরিচা বলা হয়। এইটাকে বলা হয় মরিচা। তাহলে মরিচা পড়ে, তাহলে মরিচা কিসের মাধ্যমে হয়, তোমাদের এমসিকিউ আসতে পারে, লোহা কিন্তু বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড কিন্তু তৈরি করে। সেই ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, আমাদের মরিচা তৈরি হয়। এক্ষেত্রে দেখো আমাদের আরেকটা কি আছে, স্টেনলেস স্টিল আছে। স্টেনলেস কি বলতো, স্টিল, ঠিক আছে, তোমাদের বইতে কিন্তু এই স্টেনলেস স্টিলটা কিন্তু তিন ভাগে বা তিন প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্যালভানাইজিং, পেইন্টিং এবং ইলেকট্রো পেইন্টিং, ঠিক আছে, আমি যদিও এখানে লিখে রাখছি, তোমাদের একটু সুন্দর করে দেখাই, তোমাদের বইতে ওদিকে কিন্তু দেওয়া আছে।
আচ্ছা, আরেকটা দেখো, আমাদের কি দেখতে হবে এখন? আমরা দেখবো হচ্ছে কি স্টেনলেস স্টেন স্টেনলেস স্টিল লেস স্টিল, ঠিক আছে, স্টেনলেস স্টিল। প্রথমে আমরা কি দেখবো? দেখো, প্রথমে আমরা দেখবো গ্যালভাইজিং, ঠিক আছে, গ্যালভাইজিং, সেটা দেখবো কি গ্যালভাইন, ঠিক আছে, গ্যালভানাইন, সরি গ্যালভানাইটা হবে গ্যালভানাইন জিন। খেয়াল করো, তোমাদের বইতে বলা হয়েছে যদি কোন একটা লোহার উপর, ঠিক আছে, কোন একটা লোহার, ঠিক আছে, কোন একটা লোহায়, ঠিক আছে, কোন একটা লোহা মানে হচ্ছে আয়রন আর কি, এটাকে আয়রন বলা হয়। লোহা মানে হচ্ছে, লোহার সংকেত হচ্ছে আয়রন, ঠিক আছে। কোন একটা লোহা যদি, এই লোহার উপরে যদি আমরা কিসে দিতে পারি, দস্তা বা কপার একটা কি দিতে পারে বলতো, আভরণ দিয়ে আস্তরণ করতে পারি, এটাই হচ্ছে কি বলতো, গ্যালভানাইজিং, ঠিক আছে। এটা একটা প্রক্রিয়া, যে কোন একটা লোহার উপর যদি আমরা দস্তা, ঠিক আছে, দস্তার একটা প্রলেপ দিতে পারি, তাহলে এটাই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজিং। এটার সাথে সাথে আরো আছে, আমরা শুধু দস্তা না, এটার সাথে আমরা দিতে পারবো, সেটা হচ্ছে কি কি দিতে পারবো, দেখো, জিঙ্ক এবং টিন দিতে পারবো। তাহলে দিতে পারবো কি জিঙ্ক, Zn, এবং টিনের সংকেত হচ্ছে Sn। শিখে রাখো, এইটাকে বলা হয় জিঙ্ক, বলা হয়। এবার এটাকে বলা হয় টিনের সংকেত, ঠিক আছে। ওই যে টিন আর কি, আমাদের বাসা বাড়িতে যে বাড়িগুলো তৈরি করা হয়, সেই টিনগুলো আর কি, এই টিন দিয়ে তৈরি করা হয়। এখন আছে পেন্টিং। আশা করছি আমরা পেন্টিংটা বুঝতে পারবো, ঠিক আছে, পেন্টিংটা বুঝতে পারবো। পেন্টিং পেন্টিংটা কি ভাইয়া? আমরা বুঝতে পারতেছি, পেন্টিংটা হচ্ছে আমরা ঠিকই লোহার উপর একটা কি করবো বলতো, লোহার উপর একটা রঙের প্রলেপ দিব, রঙের একটা কি দিব, প্রলেপ দিব। দেখবা আহ সচরাচর লোহার কালারটা একটু কালো রঙের থাকে, মানে কালো রঙের থাকে। এই কালো রংটাকে যখন এর উপর একটা আভরণ বা রঙের একটা কি করা হয় বলতো, পিস্টনের আভরণ দেওয়া হয়, দেখবা ওই লোহাটা খুবই টেকসই হয়। যখন হচ্ছে বৃষ্টিতে ওই লোহাটা ভিজলেও, মানে ভিজলেও কি হয় না, মরীচিকা পড়ে না, ঠিক আছে, মরীচিকা পড়ে না। কেন পড়ে না? কারণ সেই লোহার উপর রঙের একটা প্রলেপ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় পেন্টিং। পেন্টিং করা আর কি, রং করা। দেখবা লোহার দরজাগুলোতে এইভাবে পেন্টিং করে এই রঙের একটা প্রলেপ দেওয়া হয়। দেখো একটা লাস্ট ওয়ান আছে, এটাকে বলা হয় ইলেকট্রো প্লোটিং বলা হয়। এটাকে কি বলা হয়? ইলেকট্রো প্লোটিং। ওকে, এটাকে বলা হয় ইলেকট্রো ইলেকট্রো কি, হ্যাঁ, ইলেকট্রো প্লোটিং। ইলেকট্রো প্লোটিং ধাতুর উপর ধাতুর প্রলেপ দেওয়া, সরি একটু, ওকে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ধাতুর উপর ধাতুর প্রলেপ দেওয়া। যেমনটা হচ্ছে আমরা কি কি দিতে পারি, দেখো, নিকেল, এটা দিতে পারে হচ্ছে নিকেল, কপার রয়েছে, টিন রয়েছে, ঠিক আছে, তারপর রয়েছে সিলভার রয়েছে, তারপর রয়েছে গোল্ড। অর্থাৎ ধাতুর উপর ধাতুর প্রলেপ দেওয়া। যেমনটা দেখবা গোল্ডের উপর কি দিতে হয়, যখন আমাদের মা বোনদের গহনার উপর একটু রংগুলো উঠে যায়, বা একটু জাস্ট রঙের যখন একটু আকাশ পাতাল তফাৎ হয়, আকাশ পাতাল তফাৎ বলতে যখন হচ্ছে রংগুলো উঠে যায়, তখন কি করা হয়, ওই স্বর্ণের দোকানে গিয়ে খাড়ি কামাররা যারা আছে ওনাদেরকে বলা হয় যে এটাকে একটু পলিশ করে দেন। তার মানে ওই স্বর্ণের যে ধাতুটা আছে ওটার উপর জাস্ট আরেকটা ধাতু কি করতে হয়, ওই স্বর্ণটাই দিতে দিবে, তাই না, সিলভারের উপর সিলভার দিবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। অর্থাৎ একটা ধাতুর প্রলেপের উপর সেম ধাতু বা অন্য কোনো একটা ধাতু দিতে পারে। যে প্রক্রিয়াটা কি কি দিতে, নিকেল, টিন, গোল্ড, সিলভার, এইসব উপাদান দিয়ে কিন্তু কি বলা করা হয় বলতো, আবরণ আচ্ছাদন দেওয়া হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের খুবই ছোট্ট একটা ক্লাস, ঠিক আছে, খুবই ছোট্ট একটা ক্লাস। আর তোমরা যারা হচ্ছে অভিষেক ক্লাসরুমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এবং আমাদের আরো একটা চ্যানেল রয়েছে বিজ্ঞান পাঠশালা নামে, তুমি সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে। এবং ক্লাসটুকু যদি ভালো লেগে থাকে, এখানে শেষ, এখানে আমাদের ক্লাসটুকু শেষ, এটা আমাদের ফার্স্ট লেকচার। ক্লাসটুকু এত বড় করবো না, খুবই সিম্পল ভাবে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে।
একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এখানে কিছু দেখা যাচ্ছে না, এখন দেখতে পাচ্ছি। সো আচ্ছা, এটা নেক্সট টাইম থেকে খেয়াল রাখতে হবে। সো স্ক্রিনশটটা নিয়ে রাখছো আশা করছি। সো এই ছিল আমাদের ফার্স্ট লেকচার। আশা করছি কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, অবশ্যই তোমাদের সেটা মতামত জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলবা। এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের মানুষ শেয়ার করে দিবে, যাতে তারাও যাতে এই ক্লাসটুকু করে একটু করে হলেও উপকৃত হয়। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। কোন চ্যাপ্টারে ক্লাস নেব অবশ্যই তোমরা সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সেটা জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে অন্য একটি ক্লাসে।